সেটা প্রবাবলি সম্ভব হবে না। আমি বলেছিলাম যে এটা ভাগ 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 করে ধাপে 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 তাহলে আমি আমার রিসোর্সটাকে, আমার আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম, নির্বাচন কমিশনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম, প্রশাসনকে একটা জায়গায় মোবিলাইজ করতে পারতাম। আমি সেখানে সর্বাঙ্গ সুন্দরভাবে সেই নির্বাচনটা করে সিলগালা করে আমি ব্যালট বাক্সগুলো রেখে দিলাম, তারপরে আমি নেক্সট জায়গায় গেলাম। এইভাবে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়াতে এভাবে ইলেকশন হয়। তাহলে হয় আমাদের আমাদের নির্বাচনটাকে আমরা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়তো করতে পারবো। আমি জানি না এই এই পরিকল্পনা ওনারা নিচ্ছেন কিনা। আমি একমাত্র দেখি যে নির্বাচন সম্ভব যদি ধারাবাহিকভাবে বিভিন্ন সেন্টারে এইভাবে নির্বাচন করে একটা নির্দিষ্ট সময় ধরে নির্বাচন করে নির্বাচনটা সম্পন্ন করা যায়। কারণ আমাদের যে নাম্বার অফ সেন্টার আর আমার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা, এই দুইটা তো এক না। মানে তাহলে দেখা যাবে আমি একটা সেন্টারে হয়তো 2 জন বা 3 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সমিতির সদস্যদেরকে দিতে পারবো। তাহলে তারা কি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে? এটা সম্ভব? এটা তো সম্ভব হবে না। এবং দাদা ধরেন বাস্তব অবস্থায় আমরা যদি দেখি যে ইলেকশন কমিশন, মানে আমি তো দেখছি যে তারা ড্রোন কিনবেন নির্বাচন কেন্দ্র পর্যবেক্ষণের জন্য, তারা বডি ক্যাম কিনবেন, মানে খরচের ধান্দা। আর এটা কি হবে? আপনি ড্রোন দিয়ে দেখলেন আর কি, দেখে কি করবেনটা কি? তারপরে কি হলো? মানে আপনি বডি ক্যাম দিলেন আর কি, তারপরে কি? মানে এইটা তো ধরেন এখন যে অবস্থা, তো এটা নিয়ে আমরা আসি। ইলিয়াস, আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের এই নির্বাচনের সক্ষমতা বা নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন, পরিস্থিতি কি? না কনক ভাই, ধরেন নির্বাচন নিয়ে এক একজন এক এক কথা বলে। আপনি নির্বাচন ছাড়া ডক্টর ইউনূস কি সারা জীবন থাকবে ক্ষমতায়? মানে এটা তো শেখ হাসিনা না, তাই না? এবং আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো করে গায়ের জোরে কেউ নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকার চেষ্টা করবে। ডক্টর ইউনূসের তো সেই ইচ্ছা নাই। অন্য কেউ ভবিষ্যতে চেষ্টা করবে, আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে আর সম্ভব না। বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়াই করতে পারি। এই ধরনের লড়াই নিকট অতীতে পৃথিবীর, বাংলাদেশ তো বহু পরের কথা, পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। একজন মানুষকে, আমি নিজে আমার কথা বলি, আমার বন্ধু হোক, আমার ভাই হোক, আর যেই হোক, আমার সামনে তার বুকে গুলি করছে আর আমি তাকে ধরে তারপরে নিয়ে আসবো, এই সাহস বোধহয় আমার হবে কিনা আমি জানি না। এটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে। এবং আজকে বাংলা এডিশনে একটা নিউজ গিয়েছে, আপনি ঢাকা মেডিকেলের কয়েকজন ডাক্তারের বক্তব্য নিয়ে, যে ওই সময়ে কি হতো, জুলাইয়ের ওই সময় যে মানুষ যখন যেত, একজন মা তার সন্তানের মাথার খুলি তার হাতে করে নিয়ে গিয়েছে, যে স্যার আমার এই সন্তানের খুলিটা আপনি মাথায় ইয়ে করে, ওর নিঃশ্বাস ছিল নাকি তখনও, বসে এটা ই করে দেন। আর আরো বিভৎস সব ঘটনা তিনি ডাক্তার বলছিলেন, বাংলাদেশে আজকে নিউজে এসছে। তো সেখান থেকে আবার ওই খাতাটা, আমার যে ভর্তির যে ইয়েটা থাকতো, এটা কি বলে, মানে লগবুক, যেটা লগবুকটা, সেটাকে রেজিস্টারটা আবার গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে ডাক্তারদের কাছ থেকে নিয়ে এসছেন, যে কারণে সঠিক তথ্যটা ডাক্তাররাও জানেন না যে কি পরিমাণে মানুষ মারা গিয়েছেন, আহত হয়েছেন। এটাই তো বাংলাদেশের ইতিহাস। তো 24কে এত ছোট করে দেখেন, আমরা 71-এর সাথে মিলাইতে চাই না, কিন্তু 24কে যারা ছোট করে দেখে, এইটাই বাংলাদেশের মুক্তি। ওই সময় আমাদের হাফ স্বাধীন হয়েছিল দেশ, এখন পূর্ণ স্বাধীনতা পেয়েছি আমরা 24-এর মাধ্যমে। আচ্ছা, একটা ইন্টারাপ্ট করি ইলিয়াস, একটা ইন্টারাপ্ট করি। জি জি, আমরা 71-এর সাথে মিলাতে চাই না কেন? না 71-এর মানে ওইটা গেলে অনেক তর্ক আসবে, যেহেতু এখানে ধরেন এই স্বাধীনতা যুদ্ধটাকে যেভাবে করা হয়েছে, ডক্টর ইউনূসও যদি চাইতো, গত 1 বছরে কি সম্ভব ছিল না দাদা, যে আমাদের কতজন মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, কতজন শহীদ হয়েছে, কতজন ধর্ষিত হয়েছে, কার আজকে না বললাম কার আব্বারা হচ্ছে পাকিস্তানি মিলিটারি, এটা তো আমাদের খুঁজে বার করা দরকার, যে পাকিস্তানি মিলিটারিদের ঘরে কাদের কাদের পয়দা হওয়া, এটা জানা দরকার না? এটা জানুক, আমাদের জানাক, আমরা চাইতো জানি। মানে এটা হাসি তামাশার বিষয় না। 2 লক্ষ মা বোনের ইজ্জত, এটা বিশাল আকারের একটা অভিযোগ। আপনি সেটা করেন, খুঁজে বের করেন, আমরা তো চাই। তো সেটা তো সম্ভব না, আমি জানি না এটা আদৌ সম্ভব কিনা, করবে কিনা, কেউ তো করে না। ইলিয়াস, মানে আমার আগামী কালকে একটা বোমবাস্টিং এপিসোড আসবে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে। আমি এটা এখনই বলতে চাই না স্পয়লার দিয়ে। আমার বিশ্বাস এই ভিডিও দেখার পরে
আমাদের অনেকের চোয়াল খুলে পড়ে যাবে আর কি। হ্যাঁ, এবং আমাদের সমস্ত রেকর্ডই আছে। হ্যাঁ, সমস্ত না রেকর্ড আপনি আছে। এটা অথচ এটা করা খুব মাফ জরুরি। এটা খুব করা জরুরি। আমি বাংলা এডিশনকেও বলেছি যে প্রতিটা জেলায়, জেলায় গিয়ে এই পুরো খোঁজ নিয়ে আসতে, এবং যাদের কথা বলা হয়েছে যে যারা ধর্ষণ হয়েছে, তারপর অনেক মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে, এই জায়গাগুলো আসলে কতটা সঠিক, কিভাবে ইতিহাসকে দূষিত করা হয়েছে, এই জিনিসগুলো আমার মনে হয় এই কাজগুলো করলে উঠে আসবে। যে কারণে বললাম যে ওই সময়টা না আসা পর্যন্ত আমরা ২৪ এর সাথে তুলনা করতে চাই না। কোনটা বড় কোনটা ছোট সেটা। আমার জন্য ২৪ই সব। আমার জন্য ২৪ই স্বাধীনতা, আমার জন্য ৫ আগস্ট হচ্ছে বিজয় দিবস। সো এটা আমি মানতে চাই। এখন যারা দেখেছেন ৭১ তারা বলতে পারবেন কতটা যুদ্ধ হয়েছিল সারা দেশে। আমি আমি ইলিয়াস একটা খুব বেসিক একটা তর্ক হাজির করতে চাই। মানে বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চায়, এটা যদি ১৯৭১-এর আকাঙ্ক্ষা হয়ে থাকে, তাহলে ইন্ডিয়া এসে আমাদেরকে স্বাধীন করে দিয়ে যেতে পারে কি? না, সেটা তো পারে? পারেই নয়, করে দিয়ে যেতে পারে পারে। না। এক দেশ আরেক দেশকে না, সহযোগিতা করলে না, করতে পারে। না, এক ইউএসএ দেশ মানে আমাকে আরেকজন স্বাধীন করে দিয়ে যেতে না, পারে না। না, আমি বলছি যে তারা যদি সহায়তা দেয়, সামরিক সহযোগিতা দেয় সেটা ঠিক আছে। কিন্তু তারা তো বলছে যে এটা হচ্ছে তাদের সাথে যুদ্ধ। তারা তো বলেনি আমরা বাংলাদেশকে স্বাধীন করতেছি। এক্সাক্টলি, তারা ১৫ই এক্সাক্টলি, আগস্টকে তারা এই কি বলে এক্সাক্টলি। এই ১৬ই ডিসেম্বরকে তারা ইন্ডিয়া তাদের আমাকে বিজয় স্বাধীন দিবস করে হিসেবে দিয়ে পালন যদি করে। যায় সেটা স্বাধীনতা না। না। আমার 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 খুবই মৌলিক একটা প্রশ্ন। ভারত যদি আমাকে স্বাধীন করে দিয়ে যায়, সেটা আমার স্বাধীনতা না। দাদা ওইটা না সেটা তো, প্রভুর আপনি বদল। আরো পিন পয়েন্টে বলতে পারেন যে আমাদের বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। ওইদিন আমাদের দেশ স্বাধীন হলো। ওই ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠানে আমার দেশের কে ছিল? একজনের নাম বলেন। ছিল না কেন? এটা কিসের আমার স্বাধীনতা? ইলিয়াস, আমরা ইলিয়াস, অন্য তর্কে চলে যাচ্ছি। আমরা 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 অন্য তর্কে চলে যাচ্ছি, হ্যাঁ, কারণ এটা খুবই না, এগুলো স্টিমুলেটিং খুব তর্ক। গুরুত্বপূর্ণ এই তর্কগুলো আলোচনা। আমাদেরকে এগুলো করতে মানুষের হবে। জানা দরকার। খুব এই গুরুত্বপূর্ণ আলোচনা প্রসঙ্গটা এগুলো। নিয়ে আমরা হয়তো অন্যদিন আরো বিস্তারিত পরিসরে বসতে পারি প্রস্তুতি নিয়ে। হুম। তো আমার মনে হয় যে আমরা আজকের না, করতে টপিকটা, হবে এটা। কনক, জি, এটা করতে হবে। হ্যাঁ, এটা আমি আমরা এটা করবো, করতে হ্যাঁ, চাই। আমরা হ্যাঁ, করতে চাই। এটাকে খুব সহজে যেভাবে সামারাইজ করা যাইতে পারে সেটা হচ্ছে যে ধরেন আমি মনে করি অনেক অনেক মানুষের এটা নিয়ে, আমি নিজে আমার সত্যি কথা বলি, আমি যতদিন পর্যন্ত ধরেন ইভেন ২০১২ সাল পর্যন্ত এই গণজাগরণ মঞ্চের পর থেকে অনেক কিছু দেখছি, বুঝছি, কিন্তু এর আগ পর্যন্ত আমার ভেতরে একটা ছিল যে পাকিস্তানিরা এত বদমাইশ ছিল, এত পরিমাণে মানুষকে আমাদেরকে মারলো, এত মা বোনকে, মানে ৩০ লক্ষ আর ২ লক্ষ শুনতে শুনতে একদম ছোট থেকে বড় হয়েছে। কিন্তু আমি খুব স্বাভাবিক একটা ইকুয়েশনের দিকে যাই। ধরেন আমি মনে করি যে ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছে। ৩০ লক্ষ মানুষ যদি মারা যায় তাহলে ৩০ লক্ষকে আমি ৬৮,০০০ দিয়ে ভাগ দেই। ৬৮,০০০ দিয়ে ভাগ দিলে একেক গ্রাম প্রতি কয়জন করে পড়ে আপনি হিসাব করেন। আপনার হ্যাঁ, গ্রামে না। তবে আ ইলিয়াস, আমি আপনাকে শুধু যে একটা বিষয় এড করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন দলিল, সেই হুম। দলিলে কিন্তু মৃতের সংখ্যা ৩ লক্ষ কিন্তু মেনশন করা আছে। ৩ লক্ষ। এটা একেবারে ওদের কনক, কনক, এটা আমি ৩ মানি না। লক্ষ, ৩ এটা আমি মানি লক্ষ না। যদি মিলাই দিতে পারে, মানি ৩ না। লক্ষ যদি মিলাই দিতে পারে, কান কেটে আমি কুত্তাকে খিলাবো। জীবনেও না। বগুড়ার ভাষায় বললাম আরকি। আচ্ছা, জীবনেও হবে না। আমরা আমরা এই প্রসঙ্গটা নিয়ে আরেকদিন অন্যদিন একটু বসি, বিস্তারিত কোথায় কি তথ্য আছে এটা আলোচনা হওয়া দরকার। তো দাদা, আমরা যদি এই নির্বাচন প্রসঙ্গে যদি একটু আবার থাকি, যে ধরেন আমরা দেখছি যে জামাতে ইসলামী ধরেন পিয়ার নিয়ে কিন্তু একটা স্ট্রিক্ট অবস্থানে চলে গেছে, যে তারা কোর্টে যাবে, তারা এটা মানবে না, ওইটা মানবে না। জামাতের সঙ্গে এনসিপিও অনেকটাই একমত। তো জামাত কি কোনো ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে? মানে ধরেন যে আপনি আমরা ৯৬, ৮৬ একটা ঘটনা দেখলাম। ৯১-তে বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিলেন। ৯৬-তে এসে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন। গত ১৬ বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন। বিএনপি জামাত একটা মানে প্রবাদ, মানে প্রেইজ ওয়ার্ড হয়ে গেছিল না? যে আমাদের একটা ইয়ের মতো। তো এখন এসে দেখা গেল যে ইয়ের পরপরই দেখা গেল যে ২ জনের মধ্যে বিশাল দ্বন্দ্ব। তো মানে বিএনপি ভুল করছে, জামাত ভুল করছে। মানে আ এটা তো হওয়ার কথা ছিল না আরকি, না? যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা, এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল। হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে? কি মনে করেন আপনি?
না, এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন। আপনি যদি পিআর এর প্রশ্নটা বলেন, পিআর প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিআর ইস্যু নিয়ে 2টা এপিসোড অলরেডি করেছি। আমি আরেকটা এপিসোড রেডি করছিলাম, জাস্ট মায়া করে করিনি, কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি। কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো। মানে পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে, একটা সিরিয়াস ডিজাস্টার হবে। আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে, এরপরে আবার এই পিআর একটা সিরিয়াস ডিজাস্টার হবে, মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে। হ্যাঁ, এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পিআর এর পক্ষে দাঁড়ায়, তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক রোখা হয়ে এই পিআর এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে। হ্যাঁ, এবং আমার এপিসোড কিন্তু রেডি। আমার বিশ্বাস জামাতে ইসলাম পিআর জিনিসটা বুঝেইনি ঠিক মতো। আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝেনি, এবং এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই। এটা এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম। এটা আমি বাদ দিলাম, এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম। ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনো ভাবে, কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে, বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে। এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না। এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না। আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন। আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম। আমি ওই রকম চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা নিয়ে আলাপ করবো না। শীর্ষ নেতাকে ডাকেন, পিআর পদ্ধতি নিয়ে ডাকেন, আমি ডিবেট করতে, প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি। কিন্তু এটা জামাত কি আবার কোন ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে, যেটা 86-96-তে হয়েছে বা 71-এও, মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত, মানে কেমন যেন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা, মানে কেমন যেন তারা ইয়ে করে। এবারও কি এরকম কিছু হচ্ছে, ঐতিহাসিক কোনো ভুলের দিকে যাচ্ছে মনে করেন? মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই, এটা তো সব দলেরই তো ভুল থাকে, রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে। কিন্তু এই পিআর পদ্ধতি নিয়ে যদি মূলামূলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায়, আমি এটা মনে করব যে এটা আরেকটা রাজনৈতিক ভুল হবে, বড় ধরনের রাজনৈতিক ভুল হবে, এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হবে। কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে সেটার দায় তো তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে কি যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক। তা তো না। কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে, তাই না? কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 12% মানুষ বিএনপিকে ভোট দেবে, 10.5% মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে, 3%-এর মতো মানুষ এনসিপি কে ভোট দেবে, 7%-এর মতো মানুষ, 7.3%-এর মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আপনি সব ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে 63% মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই, তাদেরকে ভোট দিতে চায় না, ঠিক করেনি যে তাদেরকে ভোট। তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখায়? তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই 63% মানুষের? তাদের কথা তো শুনতে হবে। বুঝলাম যে মানে জামাত ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে, আমাদেরকে আপেলটা দেখাক। আমরা কথা বলি, আমরা তো জামাত ইসলামীর শত্রু না, আমরা বিএনপিরও শত্রু না। তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক, আমরা একটু নেড়ে চেড়ে দেখি, একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ, মিষ্টি কিনা, কচকচে কিনা। তো আমি যেটা বলবো সেটাই করতে হবে। কেন? ওয়াই? জনগণের সাথে তো এনগেজ হতে হবে, আমাদেরকে বোঝাতে হবে তো। মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি, 63% মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি। তাদের সাথে এনগেজ হতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এমনকি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ, তাদের সাথে কথা বলুক। আপনি, আমি, কনক, আমাদের 3 জনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুলকে তারা কভার করতে পারে না? এখন তারা বলতে পারে আপনারা কি রাজনৈতিক দল? মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি? মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম, আমাদের পাছায় লাঠি দিয়ে পাবলিক চলে যেত, পরের দিন চলে যেত। ওটা এমনিতেই দেখা যায়, আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায়, আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায়, আমার ফেসবুকের লেখায় দেখা যায়। পাবলিক এমনি দেখাই দিত যে আমরা এদেরকে চাই না, এদেরকে পছন্দ করি না, আমরা এদের সাথে নাই। কারোর মনে না হলে এটা সরাসরি বলুক, তারপরে দেখা যাবে না।
হ্যাঁ, সেটাই। না এখানে ধরেন এই জরিপটা কিন্তু একটা আরেকটা জিনিস ইন্ডিকেট করছে যে একটা সময় ছিল না যে এবার ধানের শীষের জোয়ার, এবার দাঁড়িপাল্লার জোয়ার, এবার নৌকার জোয়ার, অর্থাৎ মার্কা থেকে মানুষের মন সরে গেছে কিন্তু, নট একদম, মার্কা। একদম। পুরোপুরি, এটা কিন্তু পুরোপুরি। তো মানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও চিন্তা করার বিষয় আছে, কিন্তু এই মুহূর্তে ধরেন বিএনপি, জামাত, এনসিপি এই যে এতদিন ঐক্যবদ্ধ থেকে হঠাৎ করে তারা কেন এত বিভাজিত হয়ে পড়লো, এটাও কিন্তু একটা মানে প্রশ্ন জনগণের কাছে। ইলিয়াস, আপনি কি মনে করেন এই যে জামাত কি কোনো ঐতিহাসিক ভুল করতেছে আবারও, বা এই যে বিভাজনটা? দাদা তো ওই অ্যাঙ্গেলের কথা বললোই, আমি ওইটাতে আর না যাই, আমি একটু ঐক্যের কথা বলি ভাই। হুম হুম এটা হচ্ছে যে প্রথমেই 15ই আগস্টে বিএনপির এবার যে ভূমিকা ছিল এটার জন্য বিএনপিকে অনেক ধন্যবাদ। এই একই ধরনের ভূমিকাটা জামাত ইসলামও নিতে পারতো। আমার বিশ্বাস যে তারা মাঠে ছিল, কিন্তু সরাসরি কেন আসে নাই সেটা আমরা জানি না। একটা কথা পরিষ্কার করে বলি, এই 5ই আগস্টের ঠিক আগের দিন রাতেও আপনারা জেলখানায় আপনাদের নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছেন। কোনো দল এখানে ছিল না। আমরা ওই রাতে সারারাত আমার মনে আছে, তার আগের ২-৩ রাত, যেই রাতে আমি হারুনের ভিডিওটা ছাড়লাম, ওই রাত থেকে আমি আর ঘুমাইতে পারি না। কারণ আমি জানতাম যে এই হারুন এই এবার যদি এটার কোনো পরিবর্তন না হইতো, হারুন আমার পুরো বংশ নির্বংশ করে ফেলতো। আমি ঘুমাইতে পারিনি। তো আমরা সবাই তখন মানে একদম চাতক পাখির মতো দেশের দিকে তাকিয়ে থাকতাম যে বিএনপি, জামাত কারা কি করবে? মানে আপনাদের ভেতরে তো আমরা কোনো বিভাজন দেখি নাই। হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভেতরে না, কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে। দেখেন ভাই, বাংলাদেশে গত ১৫ বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই। সেটা হচ্ছে একটা বলার মতো, তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে পারে। অনেক চেষ্টা করেছে। সব শেষ নির্বাচনেও তারা ড্যামি ভোট-টোট দিয়ে তারপরে চেষ্টা করেছে। পারে নাই। বিএনপি এবার যেটা পেয়েছিল, শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল। জামাত, এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো, সারা পৃথিবীর কাছে আমার মনে হয় বিএনপির জন্য এটা সবচাইতে সুবিধাজনক একটা জায়গা থাকতো। ধরেন বিএনপিকে এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে। এই 'প্রথম আলো', ডেইলি স্টার এরাই বানিয়েছে। এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল। জামাতে ইসলাম, তারপরে এদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে, এনসিপি। আর বাংলাদেশের মানুষ এমনিতেই ৫০০ মানুষ এক জায়গায় হইলে ১৫০ মানুষের মাথায় টুপি থাকে। তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে ক্ষমতায় আসার পরে আন্দোলন হইতো, বিদেশিরা কি দেখতো যে হুজুরদের বিরুদ্ধে। আর হরতাল, মিটিং, মিছিল এইসব হলে মারামারি হইতো, পুলিশও একটু মারতো। আ ইয়েরা দেখতো যে ওকে ঠিক আছে, বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সো ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে গিয়ে ইসলাম বিরোধী দল, বা এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায়। এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারত না। বিদেশীদের কথা বলছি। সো সেই পয়েন্ট থেকে বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেয়েছিল, এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা একটা নির্বাচন করতে পারত। না, যদি ভালো না করতো ৫ বছর পরে তারা বিরোধী দলে আসতো। সমস্যা কি? বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল। কোন সমস্যা হয়নি তো। যখন ফ্যাসিজম এই দেশে মাথাচাড়া দিয়ে উঠল, তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয়, খুন হইতে হয়, মানুষ কথা বলতে পারে না, আ ঘর থেকে ঘরে ঘুমাইতে পারে না। যেগুলো হয়েছে আমরা দেখেছি। এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গায় আছে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আপনারা ২ জন আমার সাথে আছেন। আ কনক ভাই কালকে ফোন দিলাম। কনক ভাই বলছিল, "ইলিয়াস খুব খারাপ অবস্থা। এই গত মাসে খুব টেনে-টুনে ঘর ভাড়া দিয়েছে।" এ আমাদের এখনো ক্রাইসিস আছে। আমরা অনেক সমস্যার ভেতরে আছি। আমি আমার ২ ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি। মানে টার্গেটে গিয়েছি। যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে, সে একটা খেলনা কিনেছে। খেলনা কিনার পরে তো আমার এই আপনার ও যেই দামের জিনিসটা কিনেছে, ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না। যখন ক্যাশে এসছি, তখন ও বলতেছে যে, "আব্বু, আ এই এই ও না, আমার পকেট থেকে কিছু টাকা বের করেছি।" তো আমার পকেটে প্রায় ৭-৮ টা $১০০ নোট। ও তখন বলল যে, "আব্বু, তোমার কাছে কত টাকা আছে?" ঠিক আছে? আমি বললাম যে, "এই যে 700 আমি বললাম, "কত ডলার দরকার তোমার?" "সব আছে। তুমি যেটা চাবা সেটা।" "তাহলে আমি আবার দিব।" আবার গিয়ে সে কিনে এসে। মানে হয়তো দেখেছে যে এই যে ক্রাইসিস যায় এগুলো নিজের চোখের সামনে দেখেছে, ওর মাথায় এটা কাজ করেছে। তো আমরা তো এখনো সমস্যার ভেতরে আছি। তারপরেও যদি জিজ্ঞেস করি, পিনাকিদার শরীর অসুস্থ।
উনি বেড রেস্টে আছেন, হসপিটালে ছিলেন। এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আপনার আমরা এখন কেমন আছি, আমার মনে হয় 5 তারিখের চাইতে 1000 গুণ ভালো আছে। এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন ভাই মাঝখানে একটা করলো, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। নয়ন ভাই, এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি, এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এটার জন্য আপনাদের এই গত 15 বছর জেলখানায় ছিলেন। সো আপনি যদি বাঙালি হয়ে যান, মুসলমান না হইতে পারেন, তাহলে তো আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না। আপনি তো ভালো থাকতে পারতেন, আগে আওয়ামী লীগে যোগ দিতেন। বাঙালি হইলে তো সমস্যা, না বাঙালি হওয়া ওই মানে তো আমরা ভারতীয়। ইলিয়াস তো ইলিয়াস বিষয়টা হচ্ছে ওইটাই যে ধরো হাসিনা মুক্ত বাংলাদেশ, এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না। এরকম একটা রাইট। ফ্যাসিবাদ যে সরবে, বিএনপি হাসিনা পালাইছে, এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার 10-15 দিন সময় লেগে গেছে যে আদৌ গেছে কিনা, আদৌ সম্ভব কিনা এটা। তো একই অবস্থা ভাই, একই অবস্থা আমাদেরও। কিন্তু আমি সেই কথাটাই বলছি যে বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না। যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে। আপনাদের ভেতরে অনেক কিছু হবে, মারামারি হবে, খুনোখুন হবে। এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে, ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে 2-4 জন মানুষ মারা যায়। সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো গ্যাঞ্জামে মানুষ মারা যাবে, যুদ্ধ হবে, অনেক কিছু হবে। বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ, আমি আমার জায়গা থেকে, পিনাকির জায়গা থেকে বা কনক সারারের জায়গা থেকে সবার একটাই আমার মনে হয়, আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে 5 তারিখের পর কথা বলেছি কেন? আপনার বুকের ভেতর চিন করে শেখ মুজিবের জন্য, এই জন্য। অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন, অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন, একবার আপনারা আসবেন, একবার ওরা আসবে, বা এইভাবে চালান, তারপরেও ভালো থাকবেন। এখন কিন্তু কেউই ক্ষমতা নাই, বিএনপিও নাই ক্ষমতায়, আর জামাতও নাই। সো তারপরেও ভালো আছেন, অন্তত এইটুক ভালো থাকবেন, ঘরে ঘুমাইতে পারবেন, পুলিশ আপনার বাসায় যায় না, এখন গুম হওয়ার ভয় নাই, শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যে কোনো সময়। সো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে শুকরিয়া করেন। এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ, এই কাদা ছুড়াছুড়ি, এবং এনসিপি কেও বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন, ভোট হবে এই দেশে, ভোট নিয়ে কোনো ভয় নেই, ভোট হইতেই হবে। সো প্রস্তুতি নেন, ভোটে আপনাকে মানুষ ভোট দিবে, ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই, মানে এনসিপির প্রসঙ্গের পরে আমি ইউনূস সরকারের প্রসঙ্গে যেতে চাই। ধরেন এনসিপির বিষয়টা আপনি কি দেখতেছেন? মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না। ধরেন আমি যদি দুই একটা কথা বলি, ধরেন আসিফ মাহমুদ যে কদিন আগে, ধরেন 1 বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো, সে এখন পুলিশ প্রটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে হয়। ভাই তার তো সব জায়গায় সে প্রটোকলের মধ্যে, সিকিউরিটির মধ্যে, তারপরেও তার ব্যক্তিগত অস্ত্র লাগে। তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায়, নীলা হোটেল নাইলে ওয়েস্টিনে যেয়ে খায়। মানে আমি বুঝলাম না আর কি, তাদের জুলাই সনদ ঘোষণা হয়, তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে। এতদিন পরে যে জুলাই সনদ হইলো, সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল। মানে জাতিসংঘ বলে 1400, ওনারা বক্তৃতায় বলে 2000, ওইখানে লেখা হয়েছে 1000। তো এই যে অবস্থাটা, মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে। কেউ বলতেছে এইটা ঘুরাই দিবে, এটা উড়াই দিবে, হ্যান করবে ত্যান করবে। জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব, তো এগুলো মানে সব মিলে কি মনে করে, মানে কি এনসিপি হয়েছে কি, এনসিপিতে কি ভর করছে? আমি আমি কনক বোধহয় জিয়াউর রহমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল, আমি আপনার এখানেই প্রথম এটার প্রতিবাদ করছিলাম, আমি বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত। আসিফ প্রসঙ্গে বলি আর কি, আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে এসে, আপনি কিছু বলেন না দাদা কেন? আসিফের বক্তব্যটা একটু শুনো নাকি আমরা, হাসির মাংসের বক্তব্যটা? না আমি শুনছি, আপনি দর্শকদের জন্য ভাই দেখাইতে এটা শুনেন। নিয়ে আলোচনার আমার মনে হয়, মানে আচ্ছা, খাওয়া বলেন। দাওয়া নিয়ে এটা নিয়ে আলোচনা করছে, এটা আমি এত হ্যাঁ, সিরিয়াস কিছু মনে থাক, করি না। ও আমি খাওয়া দাওয়া করছে ভাই, আসিফ না কি না না, এখন, মেটার আপনি কি হচ্ছে এখন মনে করেন যে আসিফ এখন গুলিস্তানে যায় খাবে? না, বলেন। মেটার হচ্ছে নীলা হোটেল এবং ওয়েস্টিন আর কি, এটার আচ্ছা মধ্যে। আচ্ছা, আমি একটু বলি, মানে এটা আমার দর্শকদের, এটা ইলিয়াস জানে আর কি, মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা, যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি।
মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি, ওকে যখন আমি প্রথম দেখলাম, ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি। হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো, আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ, এবং কান্না, এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম, বোধহয় 10-15 মিনিট কাঁদছিলাম। আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে, আমি আপনাকে দেবো, ইলিয়াস, কনক। তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট, যে আমার কাছে আসছিল, যাকে আমি টাচ করতে পারছি, ছুঁইতে পারছি, ধরতে পারছি, ভালোবাসতে পারছি। তো একটা আমার সাথে, আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। মানে এই ছাত্রদের মধ্যে 2 জন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ, আর নাম্বার 2 হচ্ছে হাসনাত। এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো। আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। ছোট ছেলে, এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে, যদি বলে, হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি সবসময় নার্চার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, এই যে আমি ওয়েস্টিনে যাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি, এবং আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। কারণ কি জানেন, আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে, মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো, আমি ওকে যেভাবে বা ইভেন ও তো আমার ছেলের বয়স তো আসলে আসিফ কিসের ছোট ভাই, আমার ছোট ভাই তো অনেক বড়। আমার ছেলে যদি হতো, মন্ত্রী হতো, আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম, আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি। আমি কিন্তু ওকে বলছি যে আসিফ, তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে, খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে, খুব বেশি জিনিস, তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটার বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না। তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো, তুমি এই কাজটা করবে। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি। এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে যাই, আমার খুব খারাপ লাগছে, আমি খুব বেদনাহত হয়েছি, মানে এটাতে, আসিফের এই কথাতে। হ্যাঁ, মানে দাদা ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই, এবং আমরা যে না, কথাগুলো আসিফের প্রতি আমার ভালোবাসারও শেষ নাই তো। আমার ভালোবাসা থাকবে, ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে, কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন, এটা হচ্ছে আমার কথা। মানে ও কি, মানে আমি যে ওকে এত ভালোবাসি, এত স্নেহ করি, ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি, তো ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না, ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখতে, আমার কথা তবে শোনে না আমাদের কেন? আমাদের এই নতুন নেতাদের ধরেন যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন, এবং এটা আমরা আশা করি নাই আর কি। মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে, আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে, সাধারণ মানুষের মধ্যে এগুলো প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আপনি এক্স্যাক্টলি। এক বছর আগে কি ছিলেন, এখন আপনি কি করছেন, ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন। এক বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে, তাহলে আপনি ভবিষ্যতের না, কি ইভেন রাজনীতিতে আপনি দেখেন, মানে আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে, রাইট। বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না, এত টাকা দিয়ে খেতে পারে না, এটা বড় লোকদের জায়গা, এটা এলিটদের জায়গা। বাংলাদেশের সবচেয়ে আমাকে এক্সপেন্সিভ আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে, আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে। আমাকে আমাকে অনেকে বলে, আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে, আপনার কি আর হুডি নাই, আপনার কি আর হুডি কেনার পয়সা নাই, আমাকে বলে কিন্তু অনেকে। আমি বলি হ্যাঁ ভাই, পয়সা নাই ভাই। এবং তারপরে হয় কি, অনেকে হুডি কিনে নিয়ে আসে, ওর সত্যি সত্যি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই, দাদাকে একটা হুডি কিনে দিই। কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে, একটা কাপড় নিয়ে আসে, বোধহয় দাদা বোধহয় কাপড় কিনতে পারে না। আরে ভাই, আমি দাদা আমি এই প্রসঙ্গে এক জিনিস অ্যাড করি। ধরুন আমরা যখন সাংবাদিকতা শুরু করি, ধরুন আজ থেকে 28-30 বছর আগে,
কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই, উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা, গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা, কোন একটা ইয়েতে যাবা, তোমার গায়ের থেকে যেন ভুরভুর করে পারফিউমের গন্ধ বের না হয়। অবশ্যই না, তোমার হাতে যেন এক্স্যাক্টলি ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই, তোমার হাতে যেন ঘড়ি না থাকে। তোমার এক্স্যাক্টলি যদি একেবারে কম্পালসারি না হয়, চোখে সানগ্লাস পরে তুমি রিপোর্টার, তুমি সাংবাদিক, নো, তুমি তাদের অংশ, তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে। এক্স্যাক্টলি তারাই তোমার সোর্স, তারাই তোমাকে তথ্য দিবে। এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি এই যে মিলে যাওয়া, এখন তোমার গায়ে থেকে যদি ভুরভুর করে ফুরফুরে গন্ধ বের হয়, সাধারণ মানুষটা তোমার সাথে একটা পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে। না, আমার সাথে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয়, তো উনি নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ। তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে, যেমন সাংবাদিকরা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। মানে এটা প্রবাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে। মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি, বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম, আমি তো সিইও পর্যন্ত ছিলাম এবং আমি খুব পপুলার সিইও ছিলাম। আমি কেন পপুলার সিইও ছিলাম জানেন? আমি যখন ট্যুরে যেতাম, মানে অফিসিয়াল ট্যুরে যেতাম, আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি, হ্যাঁ, একটা উপজেলায় যাচ্ছি, ওইখানে রাত হচ্ছে, হ্যাঁ, আমি তো আমার সাথে গাড়ি আছে, আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি। আমি করতাম কি, আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিগটা কাজ করে ওর বাসায় আমি থাকবো। অনেক সময় দেখা যেত সে মেসে থাকে, আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো, কোনো অসুবিধা নাই, আমার মেসের জায়গা হবে তো, একটা একটা শোয়ার জায়গা হবে তো, হ্যাঁ হ্যাঁ স্যার হবে, কোনো অসুবিধা নাই। আমি ওইখানে যেতাম, মেসে থাকতাম, আমি ওদের বাসায় থাকতাম। তারপরে আমি বলতাম যে আমার জন্য যেহেতু রান্না বান্না করবে, তোমরা কিছু তরি তরকারি, সবজি, মাছ, মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য আমার উপহার হিসেবে। তো এটা কিনে দেওয়া হতো, ওরা একটা রান্না বান্না ওদের মতো করে, ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো। কিন্তু আমি যেটা পেতাম, হ্যাঁ, আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না, আমি যেটা পাইতাম, আমি দেখতাম ও কিভাবে থাকে, Right. ও ও ও কি খায়, ওর বাসাটা কেমন, কত বড়, ওর কিচেনটা কত বড়, ওর ওয়াইফ কে, ওর ওয়াইফ কি করে, ওর ওয়াইফের স্বপ্ন কি, ওর বাচ্চাটা কেমন, ওর বাচ্চার খেলনা আছে কিনা, হ্যাঁ, ওর বাচ্চা কি খেলে, ওর বাচ্চা কি পড়ে, ওর বাচ্চার পড়ার বইগুলো কি, ওর বাসায় বই আছে কিনা, হ্যাঁ, ওর বাসাটা কতটুকু ক্লিন। ওটাই ধরেন, এই ক্রমশ ধরেন আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের বিষয়গুলো বুঝতে পারবেন, মানুষের সঙ্গে কিভাবে যেতে হয়, কিভাবে মানে নেতা মানেই নেতা না, তো নেতা তো তুমি তাদেরই অংশ। এবং আনফরচুনেটলি বাংলাদেশেও কনক যে কনক কনক আমার তখন বয়স ছিল 35 বছরের মতো, হ্যাঁ, এটা অনেক বেশি বয়সের ব্যাপার না। হুম, এটা হুম, হুম, এই ব্যাপারটা, এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং এ কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি। তো রাজনীতি করে আসছি, ছাত্র রাজনীতিতে এভাবেই শিখে আসছি আমরা, হুম। এভাবেই শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি, এখানে চান্দার কথা আসছে তো, আমি তখন 4th ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে, এবং এটা বোধহয় কেউ জানে না, কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার, সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার, পার্টি মেম্বার ছিল না, আমি একমাত্র, এবং প্রবাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র। তখন আমি 4th ইয়ারের ছাত্র, পার্টির ফুল মেম্বার। তো আমাকে ওই সময় 88 সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে, পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, রাজশাহীতেও বন্যা হলো। আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যার ত্রাণ চালাইতে হবে, মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে, কাপড় নিয়ে যেতে হবে, ওগুলো করতে হবে। তো আমি বললাম যে কিভাবে করব, বললো এটা তোমার উপরে। মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায়, টাকা পয়সা কোথায়, তোমার উপরে। মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার আমার এই করব, আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব। আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি, একটা পয়সা না। আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চারঘাটের মানুষ প্রবাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে। কিভাবে করছি জানেন? আমি চিন্তা করলাম যে আমি করব কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি করবোটা কি। তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে, ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি,
যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র, চেনেন তো আমাকে, আমি চারঘাটে ত্রাণ করতে যাব, কালকে যাব, তো আপনি সকালবেলা যে রুটি বানান না, আপনি 2টা রুটি এক্সট্রা বানায়েন, আমি সকালবেলা আসবো, নিয়ে যাব রুটিটা। তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায়। পরের দিন আমি ভাবছি আর কতগুলোই বা রুটি দেবে, 4-5টা বস্তা টস্তা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি ইয়ে করতে। তারপরে যেয়ে দেখি ওরে মা, কিসের 2টা রুটি, 20টা রুটি বানায় রাখছে একটা বাসা। হ্যাঁ, কেউ খিচুড়ি ভরে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে, বিশাল ব্যাপার। পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো, ভ্যান আলা আসলো, ভ্যান আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই, বললো কিচ্ছু লাগবে না ভাই, তোলেন এগুলোর উপরে। ভ্যানে তুললাম, ভ্যানে তুলে চারঘাটের বাসে গেলাম, বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র। বাসালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই ভাই। বলে কি করবেন আপনি এগুলো? আমি বললাম ত্রাণ দিতে যাবো। বলে কিচ্ছু লাগবে না, ওঠান আপনি সব, কি কি আছে ওখানে সব তোলেন। চারঘাটের বাসে যে আমাকে নামাই দিল, ওইখানে ভ্যান একটা পয়সা লাগলো না। মানে মানুষ মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি Right. ভালো নিয়ত একটা কাজ করতেছেন, মানুষ আগায় আসে রে ভাই। আপনার যদি রাজনীতি ঠিক থাকে, আপনার টাকার কোনো অভাব হয় না, পয়সার কোনো অভাব হয় না। এরা যে টাকা তুলতে গেছে, এই যে এনসিপি টেনসিপি, এই যে অলিগার্কদের কাছে, দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না। এনসিপি কে আমি এনসিপি কে ইয়ে দিছিলাম, প্রপোজাল দিছিলাম গত রমজানের সময়। ওরা ওই 5 স্টার হোটেলে ওদের ইয়ে করবে। আমি বলছি যে এক কাজ করো, তোমরা মানিক মে এভিনিউয়ে প্যান্ডেল খাটাও, বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করব, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, আপনার ইফতার আপনি নিয়ে আসেন, তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবে আর জিলাপি বানাবা, জিলাপি দিবা আর পানি দিবা। দেখো 1 লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে। কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে? তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে। আপনি জানেন আমি বিএনপি কে একটা ইয়ে দিছিলাম, যখন খালেদা জিয়া জেলে, ওই সময় খালেদা জিয়া জেলে, তখন রমজান, তখন একজন বন্দির জন্য রোজার ইয়ে হচ্ছে 17 টাকা 62 পয়সা বোধ হয়, টোটাল ইয়ে জি বরাদ্দ। তো আমি আমাকে ফোন করছে ইয়ে আমাদের এই যে নিপুণ ফোন করে বলতেছে দাদা এটা কি করা যায় প্রোগ্রাম, আমরা তো একটা ইফতারের ইয়ে আছে। আমি বললাম যে নিপুণ, আমি বললে করবেন এটা? বলে হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন, অবশ্যই করবো। তা আমি বললাম যে এক কাজ, আপনি কি জানেন 17 টাকা 62 পয়সায় ইফতারি কি কি হয়? না জানি না। আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় ইয়ের মধ্যে বসে, জেলখানার মধ্যে বসে? তা আপনি তো জানেনই না 17 টাকা 62 পয়সার কি ইফতারি হয়। এক কাজ করে, আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে, ডাক দেন যে ভাই আসেন, আমার নেত্রী 17 টাকা 62 পয়সার ইফতারি খায়, আমি 17 টাকা 62 পয়সা দিয়ে ইফতারি কিনবো, দেখবো কি হয়, ওইটা নিয়ে আসবো, নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব। দেখেন, আমি বললাম যে আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না, আসবে ইফতারিটা দেখবে, করবে আর কাঁদবে সারাক্ষণ। দিস আর দ্য পলিটিক্যাল প্রোগ্রাম। এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয়, এনগেজ করতে হয়। পারে না তো কিছু, করেনি তো, সে প্রোগ্রাম করেনি তো। আপনি আইডিয়া দিয়ে কি লাভ বলেন? মানে আপনি থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ আইডিয়াস দিতে পারেন, যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায়, করবে না তো এরা। ইলিয়াস, মানে আপনি কি ওরা কি মনে বলে করেন? জানেন, ওরা কি বলে জানেন, জি ওরা ওরা বলে যে এই জন্যই তো আপনারা বিপ্লব করতে পারেননি, এই জন্যই তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি। হ্যাঁ, আপনাদের মাথায় এত বুদ্ধি। হ্যাঁ, আমাদের কথা শোনেন, হ্যাঁ, আমরাই ভালো ভালো করবো। ইলিয়াস, আপনার পর্যবেক্ষণ কি? ধরেন এনসিপি নিয়ে, আনমিউট করেন ইলিয়াস, এবং যে বিষয়গুলো আসছে, পাশাপাশি ধরেন আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে অ্যাড করি যে মিডিয়া মনে হচ্ছে যেন বিএনপি আর এনসিপির পিছনে লেগে আছে। শোনেন, আওয়ামী লীগ কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগালের বাইরে চলে গেছে। 5 তারিখের আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল। মাঝখানে আমি এই টাদাবাজি নানান ধরনের অনিয়ম এগুলো নিয়ে এমন কেউ নেই যাকে পেয়েছি। মানে 5 তারিখের পরে আমি মনে করেছিলাম কি বাংলাদেশটা বোধহয় একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খল একটা রাষ্ট্র হিসাবে বোধহয় প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে। তো এটা দেখলাম পরে ভুল। অনেক ভালো মানুষ দেখলাম ভাই, খুব সুন্দর করে করে তার ব্যাপারে অনেক ভালো জানতাম। দেখি যে সমস্যা।
তো সবাইরে বলতে চাই না, বাট আমরা যদি পার্সেন্টেজ করতে বলেন 99% 99.9% আমরা করাপ্টেড। আমি সহ আমার নিয়েই বললাম, কারোর করে বললাম না। তো আমরা বোধহয় জাতিগতভাবেই মনে হয় এই সমস্যাটা আছে। সো এটা বাদ দিলাম, এরপরে আর কথা বলি না। যদি কথা বলতে চান আপনি, আসিফ তো ওই যে দাদা বললো না, তো বাচ্চা ছেলে, এই কারণে সে এই কথাটা বলে ফেলেছে। আপনার কি মনে হয় যে এই সালাউদ্দিন কোনোদিন এটা বলবে? জীবনে বলবে না। ইভেন ধরেন দাদা পলিটিক্স করে এসছে, দাদার মুখ দিয়ে কোনোদিন এই কথা বের হবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোনো কিছু থাকে সেটা উনি বলবেন? এটা কৌশলে ওইভাবে উপস্থাপন করা হবে। এখন যদি নাকি আমরা করি, হাসিনা 15 বছর ক্ষমতায় থাকলে একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো। এদেশে অনেক লুটপাট হয়েছে, পাথর লুট হয় নাই কিন্তু। এইভাবে একটা একটা থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সহ খুঁড়ে নিয়ে গেল, মানে এটা বাংলাদেশে ঘটেছে নাই কখনো। অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে, যিনি সারা সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া, ওনার প্রতি মনে হয় সপ্তাহে, আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে হয় 2-4টা অ্যাসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো না? কি করেছেন উনি পরিবেশ নিয়ে? একটা খাল উদ্ধার করেছেন, একটা এই ঢাকা শহরের 3-4টা তুরাগ, বেলা, ওইদিকে শীতলক্ষ্যা, এদিকে বুড়িগঙ্গা, কোনোটার কোনো উন্নতি আছে? ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে? কোনো কিছুর উন্নতি নেই। আপনি যদি বিএনপির কাছে আসেন, বিএনপির কি আপনি অন্তত যদি আমরা লিস্ট করি 2-4 হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না? বলবো। এখন আমরা আমাদের ইয়েটা কি যে দুর্নীতির এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে। সো এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত, দাদা বললেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে, আমাদের ইশরাকের সাথেও, আমাদের এই কনক ভাইয়ের সাথে আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ইশরাক ভাইয়ের সাথে আলোচনা করলাম, এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা, এটা নিয়েও আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ইশরাক ভাইকে দেওয়ার চেষ্টা করেছি। সো কারোর সাথে আমাদের সমস্যা নাই। এখন কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন, যদি নাকি সবাই চলে আসেন, তাহলে তো আপনার এটা নিয়ে আলাপ করার দরকার নাই। দুর্নীতি যেটুকু আছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন। এবং বিএনপির আর মিডিয়া, যেটা আপনি বললেন যে এখন এই মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি কে, এটা মিডিয়ার বিষয় না। মিডিয়াতে তো এই হাসিনার সেই দোসররা আছেই। ডিজিএফআই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। ডিজিএফআই নিজেই ফুটেজ বের হয়, অডিও বের হয়, ভিডিও বের হয়। কোত্থেকে বের হয়? এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি? এগুলি আমরা জানি না? তো ডিজিএফআই দেয়। ডিজিএফআই দিয়া বলে এই ঘটনা ঘটেছে, এবার এটা নিয়ে কাজ করো। সো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে। যেসব সুশীলরা আজকে 15ই আগস্ট নিয়ে করে, খুব মনে হয় যেন তারা ন্যায়ের পথে অটল আছেন। কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউই করতে পারবে না। তোরা কই ছিলি রে জুলাইতে? 5 তারিখ পর্যন্ত এই যে ফারাবি হাফিজ, এই যে এই চ্যানেল 24 এর যেই উপস্থাপক, এ বাবা-মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে। সেই পোস্ট আছে আমার কাছে। বাবা-মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের হেলি খেলা দেখে কি মজা পাচ্ছেন? এই আন্দোলনের ভেতরে নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়েছে, এদেরকে দ্রুত সরিয়ে নেন। এরাই তো সেই সুশীল। সেই সুশীলরা আজকে শেখ মুজিবকে নিয়ে করছে। প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে। প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে। ওই যে তৌহিদ আফ্রিদির মাধ্যমে টাকা বিতরণ হয়েছে। তো এখন না, তাইলে এই মজা নেয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে। এটা মজা করার জিনিস না। শেখ মুজিব শেখ হাসিনাকে করা মানে, এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি। ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে। পাশে ধানমন্ডি থানা আছে, ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান। ও খুনের দোসর, ও আওয়ামী লীগের দোসর। যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে, পিনাকি দাদা বই লিখেছে, ওনার বই পড়েন। ওনারে যদি বিশ্বাস না করেন, তাহলে যাদেরকে বিশ্বাস করেন, মেজর আ জলিল, ওদের নিজেদের লোকজন, আতাউর রহমান খান, তারপরে এই ধরনের লোকজনরা, ইভেন তোফায়েল আহমেদের বইও পড়েন। ওইখানে অনেক কিছু আছে। শেখ মুজিব কত বড় মাপের বদমাইশ ছিল, এটা যদি নাকি গুগলেও দেখতে যান, বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় এবিসি, বিবিসি, এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে। শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে। তারে সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে, সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা, এটা প্রোপাগান্ডা।
দেশে নাই কোনো মানুষ মারা যাচ্ছে না, সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে। এগুলো বিদেশি মিডিয়ার নিউজ। সো শেখ মুজিব কত বড় বদমাইশ ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন, তাহলে আলোচনায় আসেন। বেশি মানুষের নেওয়ার দরকার নাই, 2-4 জন থাকলেই চলবে। আপনারা যত মানুষ আসতে চান আইসেন। আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই, সেটা আমার বলা দায়িত্ব। সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন, তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে। এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ শিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা। নিরস্ত্র সিরাজ শিকদারকে হত্যা করেছে শেখ মুজিব, এইটার দায় নিতে হবে। সিরাজ শিকদার আমার নেতা, আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব। শেখ মুজিবকে সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে। সাতার হাড্ডি ভেঙে দেব হারামজাদা। শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়োরের বাচ্চা, তোর সাতার হাড্ডি ভেঙে দেব। বাংলাদেশে যেদিন আমি আসবো, আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি। শুয়োরের বাচ্চা, সিরাজ শিকদারকে হত্যার বদলা তোকে দেয়া হবে, শুয়োরের বাচ্চা হারামজাদা। না, তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভকে সামনে আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক। আমরা তো আসলে হাসিনা না, কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না। শেখ মুজিবের অবদান আমার নেতাকে হত্যা করছে, সাতার হাড্ডি ভেঙে দেওয়া হবে, সাতার হাড্ডি ভেঙে দেওয়া হবে। তুমি শেখ মুজিবকে যদি দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত, আইনগতভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত। এই যে 30,000 জাসদের নেতা কর্মীকে হত্যা করা, তার 15,000 হত্যা করা, তারপর আমি জাসদ করি না, আমি কমিউনিস্ট ছিলাম। সিরাজ শিকদার আমার নেতা, আমার নেতাকে মারার বদলা আমি নেব, শুয়োরের বাচ্চা। এবং তার এটা তো তার বক্তব্যই আছে, সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার, তার মানে সে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে, এই হত্যার সাথে সে জড়িত, এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার। অতএব এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত। এবং যারা আজকে এগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না, এদেরকে পয়সা দেওয়া হয়েছে, এর মধ্যে কিছু আসে চামড়া ব্যবসায়ী, পয়সা পেছন দিয়ে হান্দায় দেওয়া হবে, ওই সময় পয়সা পেছন দিয়ে হান্দায় দেওয়া হবে, টাকা দিয়ে সব করতে পারে। ইলিয়াস, এখানে আরেকটা বিষয় আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে, আবার কোন শিল্পী কোন জায়গার তাদেরকে ব্ল্যাকমেলও করা হচ্ছে। কিন্তু জানেন হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল, যে চরিত্র হনন এবং ব্ল্যাকমেলিং এর বহু কিছু, তো ওই হুমকিও দেয়া হচ্ছে, টাকাও দেয়া হচ্ছে। তো এই ন্যারেটিভসটা থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার, যে এই যে আমরা তো হাসিনাকে পছন্দ করি না, আমরা তার এইসব একটা জিনিস বলি কনক ভাই, ধরেন 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো, এক হুজুর আসলো ফাজলামি করার জন্য, জাস্ট ফান করার জন্য। সে বলছে যে আমি 2টা খতম দিয়েছি। তার বউ বলছে জীবনে কোনোদিন কোরআন পড়া দেখছেন না ভিডিওটা, বুরকাওয়ালা মহিলা, মানে ফান করার জন্য এসে, মানে এখানে ফান করা যায়। আপনি একটু চোখ বুঝা কল্পনা করেন তো ভাই, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে ওরা জিয়াউর রহমানের কবরের ওইখানে গিয়ে করেছে, সেখানে গিয়েছে। আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো, পাড়ায় মেরে ফেলতো ওইখানে। আপনি তারা নিয়ে ফান করেন, এটা ফান করার জিনিস না তো। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে, না ভেঙেছে তো, সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায়? লাশ আমার চোখের সামনে, দাদা আমার চোখের সামনে দেখেছি। এই শহীদ কাদের মোল্লা, তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে। ওনার লাশটার সময় আমি জেল গেটে ছিলাম। তো এই যে কাজগুলো করেছেন, এগুলো এটা তো ওরা এটাই তো আওয়ামী লীগ, এদেরকে দিয়ে সব সম্ভব। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমার ছোটবেলায় দেখেছি এমন কোনো দিন নাই 2-4টা লাশ আমরা দেখি নাই। আমার ছোট একদম 5-7 বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই, আবার বন্দুক নিয়ে আসতো, ছেলে পেলে সব সামনে যাইতো। এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল। কারা করেছে এগুলো? রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে আস্তে সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে।
তবে এখন দাদা আমার মনে হয় জি যারা 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 এইখানে যে সমস্ত সোকল্ড কালচারাল ফ্যাসিস্ট যারা মুজিবের নিয়ে কান্নাকাটি করছে, এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক তার নাটকে সিনেমায় নেয়, কোনো টিভি চ্যানেল যদি তাদের কোনো প্রোগ্রাম এয়ার করে, তাদেরকে দেখে নেব। আমি আজকে বলে দিলাম তাদেরকে দেখে নেব, এবং আমি যেটা বলি সেটা করব, এবং সেটা করে ছাড়ি। কিছু গণমাধ্যমও শেখ মুজিবের যেমন সমকাল, এই একে আজাদের সমকাল, তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের 3 পৃষ্ঠার পরে, যা চিকন এক জায়গার মধ্যে, শেষের পৃষ্ঠাও না, পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাঝখানে 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি। এবং অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে, টেলিভিশন, প্রথম আলো, ডেইলি স্টার এগুলো করেছে। না, আমরা মনে করি যে নিশ্চয়ই যারা এই মানে ফ্যাসিবাদের যারা সমর্থক এখনো আছে এইরকম একটা গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন। পিনাকিদা যেটা বললেন, পরিচালক, প্রযোজক, টেলিভিশন ওনার, ফিল্ম ওনার, তারা এই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন, না হলে আমরা আমাদের মতো করে কাজ তো করবোই। তো দাদা, এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা দায় আছে। কিন্তু ডক্টর ইউনূস নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে আমরা যে জায়গায় দেখি, চিফ অ্যাডভাইজার ইউনূসকে আমরা নিশ্চয়ই সমান দৃষ্টিতে দেখবো না। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। গত 1 বছরে তিনি ওনার উপদেষ্টাদের কার্যক্রম রিভিউ করেন নাই, এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটতো না যদি তিনি প্রপারলি চালাতে পারতেন। আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না? ডক্টর ইউনূসের দায় উনি কিভাবে এড়াবেন? কি মনে করেন আপনি? না, এটা তো প্রথম থেকে বলতেছি, যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে নেওয়া হচ্ছে, এটা তো এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন। হ্যাঁ, এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এন্ডোর্স করছে, এবং ছাত্রদেরকে এটার দায়টা নিতে হবে। তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, তারা বিপ্লবের কোন বালটা করছে, বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে? কোনো কিছুই করেনি। তো তারা এই বিপ্লবের মর্ম বুঝবে না, তারা এই রক্তদানের মর্ম বুঝবে না, তারা এই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না, তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি, আমরা কোন কষ্ট, কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি, আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি। এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো, যদি 24-এ আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম, তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটাও ওরা জানে না। ওদের কারো কিছু হতো না। কার কি হতো? হ্যাঁ, হয়তো আসিফ নজরুলের কিছু হইতো, আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো, হয়তো প্রফেসর ইউনূস জেলে যেতেন, আর আর কার কি হতো? কারো কিচ্ছু হতো না। তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল, ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল। হ্যাঁ, অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্র এটাকে এন্ডোর্স করলো। আমরা বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা। কেউ মাথায় নিল না, কেউ কানে তুললো না। একটা বিপ্লব হলো, বিপ্লব বাদ দেন, একটা সরকার পতন হলো, পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে। তো কেন একটা জাতীয় সরকার হলো না? কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না? কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই? থাকলে তো আজকে অবস্থা হতো না। আপনি দেখেন, প্রফেসর ইউনূস 2 বার ওই যে বডি সোহেল আছে না, বডি সোহেলের সাথে মিটিং করছে 2 বার ডেকে নিয়ে তার অফিসে। প্রফেসর ইউনূসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার। একবার। বডি সোহেলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনূসকে ডাকতে হবে, আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না? কোথাও ডাকছে? মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে? করেনি। দেবপ্রিয়কে করে এসে এনগেজ, অমুককে করে এসে এনগেজ, তমুককে করে এসে এনগেজ, আর একটা করে ঝামেলা করে। আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা সামলাই। প্রফেসর ইউনূসের কোনো মিডিয়া আছে নাকি? কোনো মিডিয়া প্রফেসর ইউনূসের চোদে নাকি? প্রফেসর ইউনূসের সরকারকে কেউ চোদে না। আমরা সামলাই, ন্যারেটিভ আমরা তৈরি করি, আমরা পাশে এসে দাঁড়াই। না, এখন ইউনূস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন, এনজিও করেন, উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো সেই অনুযায়ী লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না। তো বাংলাদেশ রাষ্ট্র কি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে? যে আমার মন চাইলে আমি চিটাগাং থেকে নিলাম, মন চাইলে আমি এনজিও থেকে নিলাম, মন চাইলে আমার অমুক ভাইয়ে নিলাম, অমুক ভাইয়ের ছেলেরে নিলাম,
অমুক ভাবিরে নিলাম, তাই তো করছে, এভাবে তাই তো রাষ্ট্র করছে, চলে? তাই তো করছে, তাই তো করছে, তাই তো করছে, তাই তো করছে। এক বছরে আমার বন্ধুর ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, গ্রামীণ ব্যাংক, অমুক তমুক, এই তো আমি যাকে চিনি, আমার যে বন্ধু, এই তো নিয়ে করছে। সে স্বীকারও করছে যে পাইনি, তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে। তো তারপরে 1 বছর চলে গেল, তো এর মধ্যে রিভিউ করতে পারলেন না? না, এই দায় তো নিতে হবে। এবং আমি তো অনেক আরো খারাপ কথা শুনি, খারাপ খবর শুনি, আমি জানি না ওইদিকে যাচ্ছে কিনা, কি হচ্ছে আদৌ, উনি কতটুকু নির্বাচনে সক্ষম হবেন। মানে এই পরিস্থিতিতে আমাদের ধরেন আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগের সেনা অফিসার, আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের মাস্টার, সব প্রত্যেকে, মানে ধরেন যারা 3-4টা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, মানে রিগড নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা প্রত্যেকেই স্ব জায়গায় বহাল। আপনি কোথাও টাচ করেন নাই। আপনি কি শাস্তে চাচ্ছেন? আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন? এই প্রশ্নগুলো তো আসছে দাদা এখন। আচ্ছা, একটা জিনিস বলেন তো, একটা জিনিস বলেন কনক, আমি বলি, মানে এটা উইথ অল ডিউ রেসপেক্ট, মানে আমি তো মাঝে মাঝে খেপে টেপে যাই, তো এখন করার কিছু নাই, এটাই আমার নেচার আর কি। তো রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে, সংস্কার নিয়ে কনক, আপনার একটা চিন্তা আছে না, বলেন তো? আপনি এতদিন কাজ করছেন না? হ্যাঁ, ইলিয়াস, তোমার একটা চিন্তা আছে না, এতদিন কাজ করছো না, যে রাষ্ট্রটা কিরকম হবে, করা উচিত আছে কি? ইয়েস অর নো বলো, আছে? মিউট হয়ে আছো। অবশ্যই অবশ্যই। প্রফেসর ইউনূসের সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে, আমারও আছে, আধা ঘন্টা কথা বলছে। আচ্ছা বলেন তো, আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যেরকমই করেন, যতটুকুই করেন, করছেন তো, আপনারা বলেন তো আপনাদের চিন্তা কি আগামীর রাষ্ট্রটা নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে? কেউ কিছু বলছে? নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে? একজন বলছে? কেউ বলে নাই। কেন বলেনি? মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই? আমাদের লেখাপড়া করি না আমরা? নাকি আমরা পার্ট অফ রেভলিউশন না? নাকি আমরা কিছু বুঝি না? নাকি আমরা মূর্খ সদা? না, আমরা কিছু বুঝি না। আমরা কিছু বুঝি না, মানে ওই যে একটা ইয়ে আছে না, এটা মুখ খারাপ করতে হয় আর কি, সরি, মানে কনকের এখানে এসে মানে মুখ খারাপ করতে আমার খুব খারাপ লাগে, কিন্তু এটা দিস ইজ লাইফ। হ্যাঁ, দিস ইজ লাইফ। ওইটা ওই ছোটবেলায় আমাদের ইয়ে, আমাদের মেডিকেল কলেজে আমাদের ডোমদের ইয়ে ছিল, যারা লাশ কাটতো আর কি, লাশ কাটতে আমাদের হেল্প করতো। হ্যাঁ, ডেড বডি তারা প্রিজার্ভ করতো, পোস্টমর্টেমেও তারা হেল্প করতো, আর ডেড বডি কাটতো, খুব এক্সপার্ট, ভেরি এক্সপার্ট তারা। তো ওই রকম পচা টচা লাশটা আসতো সারাক্ষণ, এর গন্ধ টন্ধ তো বিভৎস গন্ধ। তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকতো, মাল খেয়ে টাল হয়ে থাকতো আর কি। হ্যাঁ, তো ওর একজনের, এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে। হ্যাঁ, এত দার্শনিক কথা বলতো না, এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের ওই ফিলোসফি গুলো জানে না আর কি। তো বড় লোক এবং গরিব, এদের মধ্যে যে তফাৎ, এইটা সে কিভাবে এক্সপ্রেস করতো সেই ডোম আমাদেরকে। হ্যাঁ, তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এখানে মিউট করা যাবে না, বাট আমি তারপরেও এটাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ দিস ইজ ফিলোসফি, দিস ইজ লাইফ। সে বলতো যে ভাই, আমরা শাক খাই, পেতনি লাগাই, আর ভূত হয়, আর উনারা সোনা খায়, পরি লাগায়, আর মাল হয়। তো এই যে সরকার, এই যে প্রফেসর ইউনূসের সরকার, এইখানে দরকার সোনা খাওয়া লোক, যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে, তাদেরকে দরকার প্রফেসর ইউনূসের সরকারের। আর আমরা, আমাদের বাপেরা শাক খেয়েছে, পেতনি লাগিয়েছে, আমরা ভূত হয়েছি। আমাদের কি, আমাদের এটা রাষ্ট্র? এটা আমাদের রাষ্ট্র না, এই রাষ্ট্র ওদেরকে, ওদের যারা সোনা খায়, পরি লাগায়, আর মাল হয়। আমাদের মতো পেতনি চোদার রাষ্ট্র এটা না। তো এটা গরিবের রাষ্ট্র তো না, এটা খুবই দরিদ্রের রাষ্ট্র না, এটা গণমানুষের রাষ্ট্র না, এটা এলিটের রাষ্ট্র। এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব, এবং এটাই আমার লক্ষ্য। সরি,
আমার ল্যাঙ্গুয়েজের জন্য। না না আমি আবারও আমি মাপ চাই। না না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ ধরেন অনেক কথা সহজভাবে বোঝানোর জন্য এক্সাম্পল খুব জরুরি। এবং ধরেন আসলেই তো তাই দাদা, তাই না? আসলেই তো তাই। তো এখন আসলে এই জন্য আজকে আমি আমার শিরোনামটা রেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা। মানে লক্ষণ তো বলতেছে না আর কি। এখন সামনে যে সংকটগুলো আসছে সেই সংকটগুলো আদৌ উনি কিভাবে নিরসন করবেন। আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্যের যে কমিশন, ওরা অঙ্গীকারনামা পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে। মানে একটা মানে কি বলবো, একটা তামাশা, চারিদিকে তামাশা চলছে। তো ইলিয়াস, আপনার শেষ মন্তব্যটা শুনি। আপনার ওভারঅল কি মনে করেন, ইউনূস কি আদৌ নির্বাচনে সক্ষম হবেন কিনা, এখন আসলে করণীয় কি? সময় তো আর হাতে বেশি বাকি নাই। তো সার্বিকভাবে আপনার কোনো যদি পরামর্শ বা পর্যবেক্ষণ থাকে। আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে এই সরকারকে দিয়ে সম্ভব না। এই সরকার যদি মনে করে যে তারা ওই যেটা দাদা বললেন যে বিশাল স্মার্ট, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি দেখেন, তিনি যায়া কনস্টেবল, এসআই, এই খাইছো, কি খাইছো, কি দিয়ে খাইছো, মানে এমন একটা ভাব, উনি চ্যাটের পালা বুঝছেন। আর বেটা তোরে তো দেখতে কনস্টেবলের মতো দেওয়া যায়, তুই বেটা যায় ওইখানে গিয়া করি যে খাইছো, কি খাইছো, এটা কি কোনো ভাষা নাকি? শেখ মুজিব আপনি? সবাই তুই তুই করে, তুমি 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 বলার কে? তুমি তুমি পারমিশন নিছো আমার কাছে? তুমি আমার তুমি বলবা? কনস্টেবলকে সম্মান দেন। এগুলি করে এই বন্যা টন্যা সবই তো মানে এদের জীবনে কোনোদিন এক কলম। আপনি উপদেশটা যতগুলো আছে, আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি, আসিফ নজরুল তাও বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই এর হোক আর যাই হোক, তারপরেও সে বলেছে। এর বাইরে আমার দেখান তো যে এই স্টুডেন্ট 2-3 জন ছিল, এর বাইরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফ্যাসিবাদ নিয়ে? হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে? একজনও নাই। এগুলো তারা করেছে। সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যাক। তবে একটা জিনিস বলে রাখি, যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন। এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপরে থাকবে না। চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন, যেদিন চেয়ার পাছার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাছার চামড়া উঠানো শুরু হবে। এখন পর্যন্ত ফেনীর 16টা লোক জেলখানায় আছে, ভাল লাগে না? এখন পর্যন্ত আমি লিস্ট নিলাম ওই দিন 800 জনের উপরে লিস্ট। আমি সবগুলো লিস্ট নিয়ে তারপরে আমি ইয়েরও বলছি, আমাদের এই স্বামী ভাইরেও বলছি। স্বামী ভাই আমার ওই দিন ফোন করছে, বলছে যে ভাই কারা কারা আছে? আমি বলছি ভাই আমি আপনারা দিব, আমি আমি যেই জায়গায় দেওয়ার দরকার আমি দিব, দেখি কে কি করে। এখন পর্যন্ত বিডিআর এর লোকগুলো রে ভাই, জীবনে এই পৃথিবীর ইতিহাসে এখন, আরে ভাই শেখ হাসিনার মতো বদমাশ আমার জীবনে আমার নিজের চোখে যত মানুষ দেখেছি, ওরে আমার দুর্ভাগ্য যে সামনে থেকে দেখছিলাম 2 দিন। আমার জীবনে দেখা যত মানুষ নিজের চোখ দিয়ে, ওর মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে কোনোদিন পয়দা হয়েছে বলে আমার মনে হয় না। ফেরাউনও এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে না যেটা শেখ হাসিনা করেছিল। সো এই ধরনের মানুষ নিয়ে তারপরে তারা দেশ চালিয়েছে। তারপরে কোনোদিন একটা জামিনের আদেশ হবে, সেই শুনানির শেষে আদেশটা দিবে, বিচারক বলল লাঞ্চের পরে আদেশ দেওয়া হবে। তারপরে গেল রবিবার, সোমবার, and it's been 8 months। এই 8 মাসের মধ্যে এখন পর্যন্ত এটা কোনো বিচার? ডক্টর ইউনূস বাল ফালান আপনি। আপনি কি করেন কি? আপনি এগুলি দেখেন না চোখে? এগুলি না দেখে আপনি দেশ সুন্দর করে থুইয়া তারপর চলে যাবেন। সো এই টাইপের কোন সরকার আমরা দেশে চাই না, যত দ্রুত সম্ভব। আমি আমারে ব্যক্তিগতভাবে যদি মনে করেন, আমি সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি-টিএনপি করি। ভাই এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি একটা এই কার্ড কিন্তু এখনো আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন। আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার। এবং আমার বিশ্বাস, আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি, এবং বিএনপি যেটা সত্যি কথা, এই যে বললেন যে চাঁদাবাজি, প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্র দলের অমুক কোন এক উপজেলার জেলার, আরে ভাই সে ছাত্র দল, মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দলের এক সেক্রেটারি, তারে নিয়েও নিউজ হয় বিএনপির ছাত্র দল এই কি স্বেচ্ছাসেবক দল নেতা, মানে দেখে মনে হয় যেন কেন্দ্রীয় নেতা বোধহয় চাঁদাবাজি করেছে। আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে, যদি আপনি করতে যান কোন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে চলছে একটা মন্ত্রণালয় দেখান, সবখানেই তো দুর্নীতি হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি, এই দুইটাকে যে কোনো ভাবে কালার করা হবে। সো এগুলো করা হচ্ছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো
বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে মনে হয় এই অবস্থা হতো না। এবং বিএনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে। তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে, কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না, কিন্তু তারা সাথে সাথে বহিষ্কার করছে। হচ্ছে তো ব্যবস্থা নেয়া। তো আমি মনে করি যে একটা সরকার আসলে তারেক রহমান যদি সরকার প্রধান হয় সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ থাকবে, এবং তারেক রহমান যদি দেশে যায় আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে। সো ওইটা আমার দ্রুত করা উচিত আমি মনে করি। এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি নির্বাচন পেছানো মানে মানে করা হয়। আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছায় দিয়ে, যদি সম্ভব হয় 1 বছরে সম্ভব হইতো, আরো 6 মাস সময় আছে, আপনি সরান, আপনি কেন এইসব পচা গন্ধ মাল নিয়ে তারপরে আপনি সরকার পরিচালনা করবেন? আপনি নতুন করে লোক দেশে অনেক মানুষ আছে, বিজ্ঞ লোকজন আছে, অনেক দেশপ্রেমিক মানুষ আছে, যাদের শক্তি আছে, তারা করবে। সেটা না করে যদি এইভাবে করতে চায় আমার মনে হয় এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না, করব না। এইভাবে দেশ চলতে পারে না। 1 বছরের মাথায় 1 বছর পরে দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই, শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা বলে। এই জন্য এতগুলো মানুষ, ওগুলি তো চোখে ভাসে এখনো। আপনার মনে নাই কনক ভাই, আমরা ঘুমাই নাই রাত, সেই গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে কি হচ্ছে কি। আরে ভাই, মানুষগুলি মারা যাচ্ছে চোখের সামনে। যখন এই যে করলো, লাইট গুলো সব ইন্টারনেট বন্ধ করে যখন ছবিগুলো আসতে থাকলো, ভাই খুব খারাপ। এগুলো এখনো মানসিক ভাবে দেয়। আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন, এটা কোন ধরনের সুশীলতা রে ভাই? আপনি ক্ষমতায় এসে সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমানরে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন, এগুলো আমরা দেখেছি। সো দেখছি অনেক কিছু, এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের, তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না, তখন কিন্তু সব ছিঁড়ে ন্যাংটা করা হবে। সময় থাকতে সাবধান হন, দেশটা সঠিক পথে নিয়ে যান। জি দাদা, আপনার সর্বশেষ পর্যবেক্ষণ, মতামত, পরামর্শ। না, আমি 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 ইলিয়াসের মতের সাথে একমত যে আমাদের দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং নির্বাচন শেষ করে আমাদের স্ট্যাবিলিটি নিয়ে আসা উচিত দেশে। এটাই আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত। এবং বিএনপি যেহেতু অঙ্গীকার করছে তারা একটা জাতীয় সরকার করবে, আমার বিশ্বাস যে তারা একটা অল ইনক্লুসিভ, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করবে এবং সবার কথা মাথায় রেখেই দেশটাকে চালাবে, সবাইকে নিয়েই। যদি সেটা চালায়, ওয়েল অ্যান্ড গুড। অবশ্যই নির্বাচনটাকে আরো অনেক সময় আছে, কারণ আমি আর একটা কনসার্নের কথা বলেছি, সেটা হচ্ছে যে এখনো 63% মানুষ ঠিক করেনি কাকে ভোট দেবে। সো এই 63% মানুষের ঠিক করার উপরেই নির্ভর করবে আগামীর রাজনীতি কি হবে, আগামী রাজনীতি কি হিসেবে নির্বাচিত হবে। কোনো ফ্রন্ট যদি তৈরি হয়, গড়ে ওঠে, রাজনৈতিক ভয়েস যদি দেয় 63% মানুষকে, প্রবাবলি তাহলে এই 63% মানুষের সমর্থিত দলগুলোই বা ফ্রন্টই রাজনৈতিক ক্ষমতায় যাবে। দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে। আরো অনেক হয়তো না, আমি একটু যদি অ্যাড করি যে আপনি ইলিয়াস নির্বাচনে চাচ্ছেন, আপনিও নির্বাচনের কথা বলছেন, আমিও নির্বাচন চাই, যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। কিন্তু এই যে সক্ষম হবেন কিনা ডক্টর ইউনূস, এই সক্ষমতার জন্য কি করণীয়? এই যে আগামী যে 6 মাস আছে, এই সময় 6 মাসে আসলে পিন পয়েন্ট কি করণীয়? সক্ষমতা অর্জনের জন্য তো আপনি অক্ষম উপদেষ্টাদের দেওয়া সম্ভব না। তাহলে আপনার রিসাফল করতে হবে, না হলে নির্বাচন দিয়ে দিতে হবে। প্রশাসন তো এখন বিএনপির দখলেই আছে। সো আমার মনে হয় অসম্ভব কিছু না। কি হবে? হয় বিএনপি আসবে, নাহলে জামাত এনসিপি আসবে, সমস্যা কি? আদৌ বিএনপির দখলে না, আছে? প্রশাসন বিএনপির দখলে থাকলে তো সেটা নিরপেক্ষ নির্বাচন হলো না, না, সেটা বায়াস নির্বাচন। ভাই বিএনপি, আমি তো সেটাই বললাম যে আপনাকে তো বিএনপির হাতেই দিতে হবে বা জামাতের হাতে দিতে হবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসলে আমি ওইটাই ওই কথাটা বোধহয় ওই সময় শেষ করিনি যে আমি চাই এবার আসুক জামাত ইসলাম, তাদের সাংগঠনিকভাবে আরো বেশি সমৃদ্ধ হোক, তাদের মানুষের কথা আরো বলুক। এবং আমার মনে হয় এই 5 বছরে বিএনপি যত ভুল করবে ততটা জামাতমুখী হবে মানুষ। সো 5 বছর পরে জামাত আসুক। এখন যেহেতু হাসিনা যাওয়ার পরই আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি কোনো ইসলামী দলের এখন এই মুহূর্তে ক্ষমতায় আসা ঠিক না, যাদের নামের সাথে ইসলাম আছে। এবং আমি মনে করি ভাই, আমি অত বিশাল ইমান আমার শক্ত না, তো এই কারণে বললাম। এটা আবার নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলবেন, বাট বিএনপিরই আসা উচিত, তারেক রহমানকে এই সুযোগটুকু দেওয়া উচিত। এখনো খালেদা জিয়া তার মতামত রাখার মতো ওইটুক সক্ষমতা তার শারীরিকভাবে আছে, আল্লাহ তাকে আরো অনেক সুস্থ করে দিক। আমার মনে হয় বেটার হবে। এখন বিএনপির যেগুলো দেখা হচ্ছে, এত
আচ্ছা ভাই, একটা জিনিস বলি, ধরেন আগে ইজারা নেওয়া হইতো একটা গরুর হাটের, মানে আগে নেওয়া হইতো না, সেটা কে নিত? মানে সেটা কি মানে সাধারণ মানুষ নিত নাকি আওয়ামী লীগের লোকই তো নিত? হুম, হুম, এখন সমস্যাটা হচ্ছে আপনার তো কোনো সরকার নাই, কোনো প্রশাসন নাই, নিয়ম নাই, শৃঙ্খলা নাই, বিএনপির 3 গ্রুপ যা ঠেলাঠেলি করছে। এখন হঠাৎ করে আসে চাঁদাবাজি। চাঁদাবাজি হয় নাই কবে? মানে এই যে ট্রাক আসে ঢাকায়, কোনোদিন কি একদিনের জন্য কি বন্ধ ছিল আপনি বলেন তো? এখনো হয়। আমি এটার সমর্থনে কথা বলছি না, কিন্তু হয়তো হতো 5ই এখন। আগস্টের পরে কয়েকদিন বন্ধ ছিল। হুম, ওইটা 5ই আগস্টের পরে। ওইটা তো অন্য জিনিস। ওই সময় তো দ্রুত কিছুই ছিল করেছিল। না। ওই সময় জনগণের হাতেই দেশ ছিল। যে কারণে বন্ধ ছিল। কিন্তু জনগণের হাতে ছাড়া কোনো সরকার প্রশাসকের হাতে যখন দেশ ছিল, কখনোই এটা বন্ধ রাখা যায়নি। হয়তো মিলিটারি কিছু সময় 111 এর কিছু সময়টাতেই ছিল, কিছু ভালো সময় ছিল। যাক, এটাই আরকি। তো চাঁদাবাজি এই দেশে ছিল, বন্ধ হওয়া উচিত। যেভাবে এখন বলা হয়, দেশটা এত পরিমাণে একদম নতুন করে মনে হচ্ছে বিভিন্ন খাতে চাঁদাবাজি শুরু হয়েছে, এই পরিস্থিতি হয়নি। বাট না, যদি হয়ে থাকে কিছু, কিছু না, জায়গায়, আমার মনে ইলিয়াস, হয় তারেক রহমান ক্ষমতায় গেলে আরো ভালো হবে না, পরিস্থিতি। ইলিয়াস, এখানে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলছিলেন যে বিএনপির সাথে সাথে বহিষ্কার করছে, কিন্তু আপনি যদি দেখেন যে এ পর্যন্ত কঠোর কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? এটা তো ম্যাজিস্ট্রেসি বিএনপির দায় পাওয়ার না। দিন তো বিএনপি ম্যাজিস্ট্রেসি তো তারে পাওয়ার দিন ধইরা জেলে পাঠাবে না। আছে। জেলে নিবে কে? জেলে নিবে সরকার। জেলে তাহলে তো বিএনপি পাঠাবে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে, তাদের ভূমিকা কিন্তু তারেক অনেক। রহমান যদি কোনো চাঁদাবাজের জন্য ফোন করে বলে, ভাই আমার এইটা ছেড়ে দেন, এই যদি বলে আমাদের কাছে ভয়েস রেকর্ড দিয়ে দেন, দেখি। আমরা দেখি। না, 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 কনক, মানে বিএনপি তো থানা দখল করছে না, এরকম দু একটা হারানোর ঘটনা জন্য। ঘটছে, না দু একটা ঘটনা হ্যাঁ, ঘটছে, থানা এটা দখল কিন্তু একেবারে করছে। রিমোট এরিয়া, ধরেন লোকাল মানুষ যে থানা ঘেরাও করে নিয়ে ভাই আসছে। থানা দখল না, থানা দখলের থানার চাইতে 10 মাইল দূরে যদি বিএনপির লোকজন কোনো চাঁদাবাজের পক্ষে ডাইরেক্ট গুলি করেন, আমরা ওটার পক্ষে থাকবো ভাই। কেউ আমরা এটার পক্ষে বিপক্ষে যাব না তো। আমরা পুলিশের পাশে থাকবো। করেন না, সমস্যা কি? চাঁদাবাজি কে সমর্থন করে? কিন্তু মানে আপনারা যদি বিচার না করেন তাইলে তো এরকম চলতেই থাকবে। চাঁদাবাজি বা অরাজকতা নিয়ন্ত্রণে আমরা সরকারের কোনো কঠোর কোনো পদক্ষেপ দেখি নাই, সেনাবাহিনীর কোনো পদক্ষেপ দেখি নাই। তো সব মিলাই মনে হচ্ছে যেন মানে একটা সংঘবদ্ধ গ্রুপ পরিকল্পিতভাবে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। আমরা পর্যবেক্ষণে রাখছি। জনাব পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আম আলোচনায় যোগ দেওয়ার জন্য। অনেক বিষয় নিয়ে খোলাখুলি কথা বললাম। দাদার জন্য সবাই দোয়া করেন। দাদা শারীরিকভাবে অসুস্থ। না দাদা, দেখে আসলে মনে হয়েছে? দেখে মনে হয়েছে? মনে হচ্ছে না, আপনি তো দেখে মনে ছিলেন হচ্ছে। তরুণ, আপনাকে দেখে কেন মনে হবে? আমরা নিশ্চয়ই নিকট সময়ে আমাদের আসলে গ্যাপটা বেশি পড়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা আরেকটু শর্ট ইয়েতে মাসে অন্তত একবার হইলেও বসা উচিত সার্বিক আলোচনার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।